এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। 2 মাসেই বিএনপিতে পদত্যাগের হিড়িক, দেশ চালাতে হিমশিম খাচ্ছে বিএনপি সরকার। সরকারের ভয়াবহ সংকটের খবর ফাঁস। ব্যর্থ বিএনপি কি হাসিনা হয়ে উঠবে? আরও জানাবো, কোথাও কোথাও 7 থেকে 10 ঘন্টারও বেশি লোডশেডিং। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। আমাদের চারপাশে এখন এক অদ্ভুত অবস্থা। একটার পর একটা গুরুত্বপূর্ণ লোক পদত্যাগ করে সরে যাচ্ছে। সরকারও এই ধাক্কা সামলাতে গিয়ে বেশ কষ্ট পাচ্ছে। রাষ্ট্রযন্ত্র পুরো এলোমেলো, কোথাও কোনো স্থিরতা নেই। প্রতিদিন এমন কিছু ঘটে যা দেখে শুধু সাধারণ মানুষ না, বরং অভিজ্ঞ রাজনৈতিক বিশ্লেষকরাও অবাক হন। এখানে একটা বড় প্রশ্ন উঠে আসে, এই অবস্থায় দেশ চালানো কি আদৌ সম্ভব? সরকার যেন এবার আসল বাস্তবতার মুখে দাঁড়িয়ে বুঝছে ক্ষমতায় থাকা মানে আসলে কতটা জটিল। ভাবলে মনে হয় পুরো সিস্টেমই একটা বিশৃঙ্খলার মধ্যে পড়ে গেছে। বিচারপতি রেজাউল হাসান থেকে শুরু করে মানবাধিকার কমিশনের সব সদস্য একসাথে পদত্যাগ করেছেন। এসব মোটেও সাধারণ ঘটনা না, এগুলো গভীর সংকটের ইঙ্গিত দেয়। এর আগেও আমরা দেখেছি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সব সদস্যই একে একে পদত্যাগ করেছিলেন। শেষ পর্যন্ত গোটা কমিটিই ভেঙে যায়। শুধু তাই না, দেশের বাইরে যারা রাষ্ট্রদূত হিসেবে কাজ করতেন তাদের অনেককেই সরিয়ে দেওয়া হচ্ছে বা তারা নিজেরা সরে যাচ্ছেন। সব মিলিয়ে চারপাশে বড় ধরনের অস্থিরতা আর অনিশ্চয়তা কাজ করছে। এই টানা পদত্যাগের ঘটনা শুধু দেশের ভেতরেই নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও বাংলাদেশের ভাবমূর্তি খারাপ করছে। বাইরের দুনিয়ায় খুব সহজেই নেগেটিভ বার্তা যাচ্ছে। যেখানে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোই স্থিতিশীল না, সেখানে বিনিয়োগ বা কূটনৈতিক সম্পর্ক স্থাপনা এসব যে কেউই ঝুঁকিপূর্ণ ভাববে। এতে আসলে এটা শুধু প্রশাসনিক ইস্যু না, বরং বড় একটা রাষ্ট্রিক সংকটে পরিণত হয়। আরও যে বিষয়টা চোখে পড়ে, যারা পদত্যাগ করছেন তাদের অনেকেই আগে ক্ষমতার কাছের লোক বলে পরিচিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গার লোকও সরে যাচ্ছেন বা সরিয়ে দেওয়া হচ্ছে। এতে স্বভাবতই প্রশ্ন আসে, তাহলে আসলে সরকারের আসল শক্তির ভিত্তিটা আসলে ঠিক কোথায়? গভীরভাবে খেয়াল করলে দেখা যায় ডক্টর মোহাম্মদ ইউনুসকে বহুদিন ধরেই এই সরকারের ভর কেন্দ্র বলে অনেকে মানেন। তার মাধ্যমে বিশেষ করে যুক্তরাষ্ট্রের কিছু প্রভাবশালী মহলের সঙ্গে সরকারের যোগাযোগ তৈরি হয়েছিল। এই সমর্থন অনেক সময় সরকারের জন্য ভরসাও ছিল। কিন্তু প্রশ্ন হলো, এই সমর্থন যদি কমে যায় বা একেবারে শেষ হয়ে যায়, তখন কি হবে? সরকার কি তখনও নিজের অবস্থানে টিকে থাকতে পারবে? বিশ্লেষকদের মতে তখন পরিস্থিতি এতটাই কঠিন হয়ে যাবে যে সরকারের টিকে থাকাই চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। বিশ্ব রাজনীতিও তো এখন বেশ এলোমেলো। শক্তির ভারসাম্য বদলাচ্ছে, নতুন নতুন সংকট তৈরি হচ্ছে। এসবের খেসারত ছোট দেশগুলোকেই বেশি দিতে হয়। তাই অভ্যন্তরীণ স্থিতিশীলতা বাংলাদেশের জন্য খুব জরুরি। এদিকে যারা সরকারের ঘনিষ্ঠ বলে পরিচিত তারাও একে একে সরে যাওয়া শুরু করেছেন। অবস্থা কতটা জটিল তা সহজেই বোঝা যায়। এখানেই শেষ নয়, এটা শুধু রাজনীতির সংকটও না, সঙ্গে প্রশাসন, অর্থনীতি, এমনকি আন্তর্জাতিক সম্পর্কও জড়িয়ে আছে। এই সব কিছুর মধ্যে সবথেকে বড় চিন্তার জায়গা মানবাধিকার আর বিচার ব্যবস্থা। একটা দেশ যেখানে মানবাধিকার কমিশনের সবাই একসাথে পদত্যাগ করেন, ওরকম হলে বাইরে প্রশ্ন উঠবেই যে এখানে মানবাধিকার আদৌ সুরক্ষিত আছে কিনা। বিচার বিভাগ নিয়েও অনেক সন্দেহ তৈরি হয়, কারণ এত হঠাৎ করে এত বড় পদত্যাগ খুব কমই হয়। এর পেছনে লম্বা সময়ের চাপ, অস্থিতিশীলতা আর নীতিগত দ্বন্দ্ব থাকতে বাধ্য। এই বিশৃঙ্খলার মধ্যেই শিরিন শারমিনকে গ্রেফতার করে পরে তাকে জামিন নিতে বাধ্য করার ঘটনাও ঘটেছে, যা আরেকটা বড় নজির। এসব দেখে অনেকে বলেন, সরকার হয়তো নিজের ভেতরেই চাপ অনুভব করছে বলে পরিস্থিতি সামলাতে হঠাৎ হঠাৎ কঠিন সিদ্ধান্ত নিচ্ছে। কিন্তু এই ধরনের পদক্ষেপে আসলে সমস্যা আরও বাড়ে, উল্টো নতুন প্রশ্ন তৈরি হয়। পররাষ্ট্রনীতিতেও কোনো স্থিরতা নেই। সরকারের কাঙ্ক্ষিত সাফল্য আসছে না। বিশেষত ভারতের সঙ্গে সম্পর্কে আগে যে সহযোগিতার একটা ভিত্তি ছিল, এখন সেখানে অস্বস্তি আর অনিশ্চয়তা, কোনো কিছুটা দ্বিধাও কাজ করছে। তার উপর দেশের অর্থনৈতিক অবস্থা আরও জটিল। আমদানি প্রায় থেমে গেছে, কারণ ডলার সংকট।
বৈদেশিক মুদ্রা কমেছে, ফলে আন্তর্জাতিক বাণিজ্য সহজে সম্ভব হচ্ছে না। আগে যেখানে এশিয়ান ক্লিয়ারিং হাউসের মাধ্যমে বিল পরিশোধ করা যেত, সেটাও এখন প্রায় বন্ধ। সরকার বিকল্প পথ খুঁজছে, কিন্তু তেমন ফল পাচ্ছে না। সোজা কথা, পরিস্থিতি সহজ তো নাই, উল্টো প্রতিদিন আরও নাগার এড়াচ্ছে। ভারতের সঙ্গে আগের দিনের মতো ঘনিষ্ঠ সম্পর্ক নেই, আর চীনের দিক থেকে প্রত্যাশা অনুযায়ী সহায়তাও মিলছে না। এর মধ্যে বাংলাদেশ এক ধরনের অস্বস্তিকর অবস্থায় আটকে গেছে। ভরসার মতো শক্ত কোনো মিত্র নেই। অতিথি পাঠিয়ে সম্পর্ক জমানোর চেষ্টা হলেও সেগুলো ফলপ্রসূ হয়নি। আলোচনা হয়, আশার কথাও শোনা যায়, কিন্তু বাস্তবে তেমন কিছু বদলায় না। এসব সফর থেকে কোনো বড় চুক্তি, বাণিজ্যিক সমঝোতা বা উচ্চ পর্যায়ের যাত্রার ঘোষণা এলে অন্তত একটা ইতিবাচক বার্তা থাকত। কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন। উৎকণ্ঠা বরং আরও বাড়ছে। কূটনীতিতে প্রচলিত একটা কথা আছে, বন্ধুর শত্রু মানে আপনারও শত্রু। দীর্ঘদিনের রাজনৈতিক প্রবাহ, আঞ্চলিক হিসেব নিকাশ সব আবার নতুন করে সামনে আসছে। বিশ্লেষকদের অনেকেই মনে করেন, অতীতের কিছু সিদ্ধান্ত এখনও সম্পর্ককে প্রভাবিত করছে। ফলে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক যেন কোথাও আটকে গেছে। সহজে এর জট খুলবে না। এই অবস্থায় সরকারের ভেতরেও অস্থিরতা স্পষ্ট। হঠাৎ গ্রেপ্তার, প্রশাসনিক রদবদল, চটজলতি সিদ্ধান্ত কখনো কঠোরতা দেখায়, আবার কিছু শিথিল হয়। এতে সরকার নিজেই নিজের অবস্থান দুর্বল করে ফেলে। সিদ্ধান্তগুলোর ধারাবাহিকতা নিয়েও প্রশ্ন ওঠে। দেশের ভেতরে যেমন অনিশ্চয়তা বাড়ছে, বাইরেও বাংলাদেশের দিকে নজর বেশি। কেউ মনে করছে এই সংকটটা শুধু সাময়িক নয়, বরং দীর্ঘমেয়াদে অর্থনীতি, কূটনীতি, পুরো রাষ্ট্র ব্যবস্থার ওপরে স্থায়ী দাগ ফেলতে পারে। বিশ্লেষণ করলে দেখতে পাই, দেশ এখন আসলে এক জটিল বহুস্তরীয় সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। মানবাধিকার নিয়ে আন্তর্জাতিক মহলের কড়া সমালোচনা নিয়ে হালকা কোনো মনোভাব নেয়ার সুযোগ নেই। দেশের সবচেয়ে বড় সম্পদ হল আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা আর বিশ্বাসযোগ্যতা। এখানেই যখন প্রশ্ন ওঠে, তার ছায়া পড়ে রাজনীতি, অর্থনীতি, এমনকি সাধারণ মানুষের জীবনেও। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে মূল ভিত্তিটা কতটা শক্ত, এটা বড় কথা। যে সরকার নিজের অবস্থান দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করতে পারে, তারাই বড় সিদ্ধান্ত নিতে পারে, প্রশাসনকে নিয়ন্ত্রণে রাখতে পারে। এখনকার পরিস্থিতি দেখে মনে হয় সরকার এখনও সেই অবস্থানে পৌঁছায়নি। অনেকে এখনকার সরকারকে নবীন বা খাপছাড়াও বলে দেখছেন। সাধারণত নতুন সরকার শুরুতে নিজেদের ভিত শক্ত করে, প্রশাসন গোছায়, তারপর ধাপে ধাপে বড় সিদ্ধান্তে যায়। এখানে চিত্র উল্টো। ভিত শক্ত না করেই কঠোর সিদ্ধান্ত, আর তা থেকেই অস্থিরতা আর পদত্যাগের ঘটনা বাড়ছে। একজন বিচারপতি কিংবা মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদত্যাগ করলে শক্ত সরকার মাথা ঘামায় না, কিন্তু দুর্বল বা অনভিজ্ঞ সরকার হলে এর তাৎপর্য অনেক বড়। আসলেই এসব পদত্যাগ শুধু ব্যক্তিগত নয়, বরং গোটা ব্যবস্থায় অস্বস্তি আর অসন্তোষের ইঙ্গিত দেয়। যারা ওই কমিশনে ছিলেন, তারা আন্তর্জাতিকভাবে পরিচিত, অভিজ্ঞ মানুষ। তারা কঠিন সময় পেরিয়েছেন, অথচ তারাই যখন আর থাকতে রাজি নন, তখন বোঝাই যাচ্ছে পরিস্থিতি সহজ নয়। মানবাধিকার নিয়ে কাজ করা ক্রমেই কঠিন হচ্ছে বলে শক্ত বার্তা যায়। অর্থনৈতিক দিকটাও ভালো নয়। মানুষের কষ্ট দিন দিন বাড়ছে, পণ্যের দাম বাড়ছে, আয় সে অনুপাতে বাড়েনি, ফলে সবার ওপর চাপ বেড়েছে। জ্বালানি সংকট তো আছেই, গ্যাসের দাম বাড়ায় ঘরে বাইরে সবার খরচ চাপে। শিল্প খাতে উৎপাদন খরচ বেড়ে ব্যবসায়ীরা বিপাকে, শেষ পর্যন্ত সাধারণ মানুষই ভুগছে। এই চক্র না ভাঙলে সামগ্রিক চাপ কমবে না। এখন বড় প্রশ্ন, কিভাবে সমাধান আসবে? স্বচ্ছতা, ঠিক নীতি আর বাস্তবপ্রাণ সিদ্ধান্ত দরকার। সরকার সত্যি জনগণের স্বার্থকে যদি গুরুত্ব দেয়, তাহলে বেরিয়ে আসা সম্ভব। আস্থা ফেরাতে পারলে অনেক সমস্যাই ধরা যায়, কিন্তু একই ভুল নীতিতে চললে সংকট গভীরতর হবে, বিকল্প পথ খোঁজার দরকার পড়বে, যা হয়তো রাজনীতিকে আরও জটিল করে তুলবে। তাই সময় নষ্ট না করে পরিস্থিতির মূল্যায়ন করে সিদ্ধান্ত নিতে হবে এখনই। শেষ কথাটা হলো, দেশ চালানো শুধু ক্ষমতা রাখার বিষয় না, এটা দায়িত্ব, জবাবদিহিতা আর দূরদর্শিতার মিশ্রণ। দেশের পরিস্থিতি সবাইকে আবার মাথা ঘামাতে বাধ্য করছে। ভবিষ্যৎ আসলে নির্ভর করছে আজকের সিদ্ধান্তের ওপর। সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।